আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে রয়েছি সুমাইয়া হোসেন, নতুন ভবন দিবা শাখা। আজ আমি তোমাদের ক্লাস নিব পদার্থবিজ্ঞান বিষয়ের উপর। আর আমরা আজকে পদার্থবিজ্ঞানের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়, এবং অধ্যায়টির নাম জানো তোমরা সবাই, সেটি হচ্ছে বল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জড়তা ও বলের ধারণা, জড়তার উদাহরণ, মৌলিক বলের প্রকৃতি, স্পর্শ অস্পর্শ, সাম্য ও অসাম্য বল, ভরবেগ এবং বল ও ত্বরণের সম্পর্ক নিয়ে। আসো আমরা একটির পর একটি বিষয় নিয়ে খুব সুন্দর করে আলোচনাটা শুরু করি। তোমরা সবাই জানো যে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা একটি খুব বিখ্যাত বই, যেটির লেখক স্যার আইজাক নিউটন। সে সর্বপ্রথম 1687 সালে, আমি আবার সালটি উল্লেখ করছি, 1687 সালে সর্বপ্রথম এই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটিতে তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়ে তিনটি সূত্র সে আবিষ্কার করেন। সেই তিনটি জিনিস হচ্ছে কি? ভর, গতি এবং বল। এই তিনটি জিনিস নিয়ে সে তিনটি সূত্র আবিষ্কার করেন, যেই সূত্রগুলো তোমরা অলরেডি পড়েছো সবাই। যে তিনটি সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত। একটি প্রথম সূত্রটি হচ্ছে এখানে প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষমগতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো, সেক্ষেত্রে কিন্তু বস্তুটি সবসময় একটি সরল সুষম পথে চলতে থাকবে, এবং যখনই তুমি বলটি প্রয়োগ করবে তখনই কিন্তু বস্তুটি তার গতির দিকটা পরিবর্তন করবে। নিউটনের এই প্রথম সূত্র থেকে আমরা কিন্তু দুটি জিনিসের ধারণা খুব সুন্দর করে পেয়ে থাকি। একটি হচ্ছে জড়তা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনারশিয়া, এবং দুই নাম্বার হচ্ছে বল বা ফোর্স। আজকে আমাদের আলোচনার কিন্তু মুখ্য বিষয় হচ্ছে এই দুইটি। প্রথমে আসো আমরা আগে জেনে নিই জড়তা বা ইনারশিয়া কি। জড়তা বা ইনারশিয়া কি সেটা বোঝার জন্য কিন্তু খুব সুন্দর একটি উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি। তোমার কোনো বন্ধু যদি সাইকেল দিয়ে একটি সমতল রাস্তার মধ্যে যায়, সাইকেলের প্যাডেলে সে না থামিয়ে দেওয়া পর্যন্ত কি সাইকেলটা কি হঠাৎ করেই কি থেমে যাবে? সাইকেলটা কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু থামবে। এখানে রাস্তার ঘর্ষণ বা বায়ুর বাধা কি অবিরাম কাজ করবে? এই উদাহরণটা দিয়ে আমরা কি বুঝতে পারি? একটা বস্তু যখন স্থির থাকে সে সবসময় স্থির থাকতে চায়, বা একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে সে সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায়। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে এরকম হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকার যে প্রবণতা বা ইচ্ছা বা ধর্ম, সেটাকেই কিন্তু আমরা বলে থাকি জড়তা বা ইনারশিয়া। জড়তা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটি হচ্ছে গতি জড়তা। এই স্থিতি জড়তা ও গতি জড়তা কি, দুটি সুন্দর উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। স্থিতি জড়তাটা হচ্ছে যখন একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করে, সেক্ষেত্রে কি হয় তোমরা সবাই জানো যে বাসের যে যাত্রীরা আছে তাদের শরীরটা বা তাদের শরীরের উপরের অংশটা পিছনের দিকে বা সিটের দিকে হেলে পড়ে। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে স্থিতি জড়তা। কারণ বাসের যে যাত্রীরা থাকে, সেই বাসটা যখন হঠাৎ করে চলতে শুরু করে, বাসের যাত্রীদের শরীরের উপরের অংশটা স্থিতি জড়তার কারণে তখন কি হয়, পিছনের দিকে হেলে পড়ে। ঠিক একইভাবে গতি জড়তার উদাহরণটা হচ্ছে কি, বাসের একটি চলন্ত বাস হঠাৎ করে যখন থেমে যায়, তখন বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ বাসের যাত্রীদের শরীরের উপরের অংশ গতি জড়তার কারণেই কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে এই দুইটি উদাহরণের মাধ্যমে আমরা স্থিতি জড়তা কী এবং গতি জড়তা কী খুব সুন্দর করে বুঝে গেলাম। এখন আরেকটি বিষয় বলি, যেটা হচ্ছে এই জড়তাটা কিন্তু অল টাইম আমাদের নির্ভর করে হচ্ছে ভরের উপর। অর্থাৎ
যে বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর জড়তাও কিন্তু তত বেশি হবে। তুমি একটু চিন্তা করো, তোমার একটা হাতে যদি তুমি বই রাখো এবং আরেকটি হাতে যদি একটি কলম রাখো, তাহলে তোমার কোনটা সরাতে সবচেয়ে বেশি কষ্ট হবে? অবশ্যই বই সরাতে বেশি কষ্ট হবে, কারণ কলমের থেকে কিন্তু বইয়ের ভরটা হচ্ছে বেশি। তাহলে আমরা এটা বলতে পারি যে জড়তা সবসময় ভরের উপরে নির্ভর করে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম জড়তা কী এবং জড়তার উদাহরণ। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বল বা ফোর্স নিয়ে আলোচনা করব। প্রথমে আসো আমরা একটি উদাহরণের সাহায্যে জেনে নিই বল বা ফোর্স কী। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এরকম অনেক উদাহরণ কিন্তু নিয়ে আসতে পারি এখানে। বল হচ্ছে কি, আমরা যখন একটা বস্তুকে টেনে নিয়ে যাই তখনই হচ্ছে সেটা হচ্ছে বল প্রয়োগ করা, অর্থাৎ স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারি বা গতিশীল বস্তুকে তার গতির পরিবর্তন করতে পারি। এখানে কিন্তু দুইটা জিনিস আমাদের কার্য সম্পাদন করছে, একটি হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করা বা গতিশীল বস্তুকে তার গতির পরিবর্তন করা, কারণ এখানে কিন্তু ত্বরণ হচ্ছে। তাহলে আমরা বলের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, তাকেই কিন্তু আমরা বল বলে থাকি। বলের এসআই একক তোমরা জানো যে সেটা হচ্ছে নিউটন, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বল রয়েছে। বিভিন্ন ধরনের বলের মধ্যে আমাদের মৌলিক বল হচ্ছে মোট 4টা, অর্থাৎ মৌলিক বলগুলো কি, যেই বলগুলো স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বলগুলোই বরঞ্চ এই মৌলিক বলের উপরে নির্ভর করে থাকে। তাহলে এই মৌলিক বলগুলো কি কি? 4টা: সবল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আমি যে 4টা বলের নাম এখানে উল্লেখ করলাম, এই 4টা বলই কিন্তু সবলতার দিক দিয়ে হচ্ছে, প্রথমে আছে সবল নিউক্লিয় বল, এরপরেই আছে তাড়িৎচুম্বকীয় বল, এরপরে আছে দুর্বল নিউক্লিয় বল এবং সবশেষে আসছে মহাকর্ষ বল। অর্থাৎ সবলতার ক্রম দিক দিয়ে চিন্তা করলে কিন্তু এটাই হবে তাদের সবলতার ক্রম। আচ্ছা, এখন দেখো প্রথমে আমরা বলি মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মহাকর্ষ কি? আমরা জানি এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই যে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে, এই যে আকর্ষণের ফলে তাদের মধ্যে যে বলটা উৎপন্ন হচ্ছে, সেই বলটাকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ দেখো আমি এখানে দুইটা বস্তুর চিত্র অঙ্কন করছি। একটা বস্তু হচ্ছে M1 এবং আরেকটা বস্তু হচ্ছে M2। এদের সংযোজক সরল রেখা বরাবর প্রত্যেকটা বস্তু কিন্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই যে M1 আর M2 F বলে দুইজন দুইজনকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাই কিন্তু হচ্ছে আমাদের মূলত মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলটা কিন্তু আমাদের পাল্লাটা অসীম, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু যে কোনো প্রান্তে হতে পারে, সেটার কোনো কিন্তু নির্দিষ্ট কোনো মাপ বা পরিমাপ নেই। আর এটার আপেক্ষিক সবলতা হচ্ছে 1। কেন এখানে 1 ধরা হয়েছে? কারণ আপেক্ষিক সবলতা হচ্ছে আমরা একটা বলের সাথে আরেকটা বলের হচ্ছে আমরা তুলনা করছি এখানে। যেহেতু মহাকর্ষ বলটা হচ্ছে একবারই নিচে, তাই এটার আপেক্ষিক সবলতা হচ্ছে 1। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নক্ষত্রগুলো একত্রে আবদ্ধ হয়ে তোমরা জানো যে অনেকগুলো গ্যালাক্সি বা অনেক বড় বড় গ্যালাক্সি উৎপন্ন করে। এই যে নক্ষত্রগুলো একটি একটির সাথে যে আবদ্ধ হয়ে আছে, এটাই কিন্তু হচ্ছে আমাদের মহাকর্ষ বলের একটি সুন্দর উদাহরণ। আচ্ছা, এরপরে আসো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কোনটা? দেখো আমি এখানে একটা নিউক্লিয়াস অঙ্কন করছি। তোমরা জানো ইলেকট্রনগুলো হচ্ছে 3টে জিনিস, পরমাণু হচ্ছে 3টে জিনিস নিয়ে গঠিত: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে প্রোটন আর নিউট্রনটা নিয়ে হচ্ছে একটা কি গঠিত হয়? একটা হচ্ছে নিউক্লিয়াস গঠিত হয়। তাহলে দেখো আমি এখানে একটা নিউক্লিয়াসের ছবি অঙ্কন করলাম। নিউক্লিয়াসগুলো প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। আমরা জানি এই নিউক্লিয়াসটা যখন ভাঙন সংঘটিত হয় তখন 3 ধরনের রশ্মি বের হয়, যেগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। যেই তেজস্ক্রিয় রশ্মিগুলো থেকে তোমার 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয়, একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা।
এই যে নিউক্লিয়াসটা যখন ভাঙন হয়, এই নিউক্লিয়াসটার ভাঙনের ফলে যখন আমাদের বিটা কণাটা নির্গত হয়, সেটাই কিন্তু হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের একটা সুন্দর উদাহরণ। আর এর পাল্লাটা দেখো 10⁻16 মিটার, আর আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻30। অর্থাৎ মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে 10⁻30 গুণ বেশি শক্তিশালী। আমি আবার বলছি, মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বলটি 10⁻30 গুণ বেশি শক্তিশালী। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তাড়িৎচুম্বকীয় বল। তাড়িৎচুম্বকীয় বলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো এটা হচ্ছে অসীম পাল্লা এবং 10⁻39 গুণ বেশি শক্তিশালী। কার তুলনায়? মহাকর্ষ বলের তুলনায়। আর এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু তৈরি করা। এই যে দেখো এখানে ইলেকট্রনটা হচ্ছে কি ঋণাত্মক আধানযুক্ত, আর নিউক্লিয়াসটা হচ্ছে কি আমাদের পজিটিভ আধানযুক্ত। এই যে পজিটিভ আর নেগেটিভ আধানযুক্তের কারণে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, এই আকর্ষণ বলটাই হচ্ছে তাড়িৎচুম্বকীয় বল। এখন এখানে কিন্তু আমি যদি দুইটাই নেগেটিভ নেগেটিভ নিতাম, অর্থাৎ এখানেও একটা ইলেকট্রন এখানেও একটা ইলেকট্রন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আকর্ষণ বলটা কাজ করতো না, সেক্ষেত্রে আমাদের বিকর্ষণ বলটা কাজ করতো। তাহলে এখানে দুইটা বল হচ্ছে, অর্থাৎ একটা আকর্ষণ বলও কাজ করছে আর একটা বিকর্ষণ বলও কাজ করছে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে যে পরমাণু তৈরি করছে সেটা তাড়িৎচুম্বকীয় বলের একটি সুন্দর উদাহরণ, যার পাল্লা হচ্ছে অসীম এবং আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 গুণ বেশি শক্তিশালী। এরপরে লাস্ট যেটা আমাদের বল রয়েছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের উদাহরণটা দেখো, এটি কিন্তু আমাদের বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। কেন শক্তিশালী? আমি যদি একটা নিউক্লিয়াসের ছবি অঙ্কন করি, নিউক্লিয়াসের মধ্যে কে রয়েছে? প্রোটন রয়েছে এবং নিউট্রন রয়েছে। তোমরা জানো প্রোটনগুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং নিউট্রনগুলো হচ্ছে আমাদের আধান নিরপেক্ষ। আমরা জানি পজিটিভ আর নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে কাছে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এখানে দেখো উল্টো, পজিটিভ হচ্ছে প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত, এই প্রোটনটাও হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত। যেহেতু পজিটিভ তাহলে তারা কি চাইবে? তারা পরস্পর থেকে দূরে ছিটকে যাবে এবং দূরে সরে যাবে। কিন্তু তারা যাতে পরস্পর থেকে দূরে সরে না যায় বা ছিটকে অন্যদিকে না যায়, তাদেরকে একসাথে বন্ধন তৈরি করে একসাথে আটকে রাখার এই কাজটাই কিন্তু করে থাকে হচ্ছে সবল নিউক্লিয় বল। আর এই সবল নিউক্লিয় বলের পাল্লাটা হচ্ছে আমাদের 10⁻15 মিটার, যেটা হচ্ছে একটা পরমাণুর ব্যাসার্ধের সমান। আর এটা দেখো মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ বেশি শক্তিশালী। তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম মৌলিক বলের সবগুলো আলোচনা। এখন মৌলিক বল ছাড়াও দেখো আমাদের এই আরও রয়েছে স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল ও অসাম্য বল। এখন আসো স্পর্শ বল কি? তোমরা জানো বল যদি আমরা তৈরি করতে যাই বা বল যদি আমরা সৃষ্টি করি, সেক্ষেত্রে স্পর্শ কিন্তু অবশ্যই লাগবে। যেমন আমি যে কোনো একটা বস্তুকে যদি আমি এরকম ধাক্কা দিই তাহলে কিন্তু আমার বল প্রয়োগ করা হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের স্পর্শ বল। স্পর্শ ছাড়াও কিন্তু আমাদের অনেক বল কিন্তু আছে, যেমন তোমার মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তারপরে দুটি আধানের মধ্যে তাড়িৎচুম্বকীয় বল, এগুলোকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে অস্পর্শ বল। তাহলে স্পর্শ বলের কিছু উদাহরণগুলো আমরা দেখে নিই। স্পর্শ বলের উদাহরণের মধ্যে রয়েছে ঘর্ষণ বল এবং টান বল। এরপরে অস্পর্শ বলের উদাহরণের মধ্যে রয়েছে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। এছাড়া আরও অনেক বল রয়েছে যেগুলো তোমরা বই পড়েও জানতে পারবে। এরপরে সাম্যতার ভিত্তিতে আবার বলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাম্য বল এবং আরেকটি হচ্ছে অসাম্য বল। সাম্য বলটা হচ্ছে কি, আসো আমরা একটু দেখি। যেমন দেখো এটা হচ্ছে একটা বস্তু
আমি যদি এই বস্তুটিকে 15 নিউটন বল প্রয়োগ করে এদিক দিয়ে টানি, আবার বস্তুটিকে যদি সেম একই 15 নিউটন বল প্রয়োগ করে এদিক দিয়ে টানি, তাহলে বস্তুটির কি অবস্থা হবে? অর্থাৎ বস্তুটির কিন্তু কোনো ত্বরণই হবে না। অর্থাৎ এখানেও যে বল প্রয়োগ করছি এখানেও ঠিক সেম একই বল প্রয়োগ করছি। অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ না হলে বস্তুটি একটি সাম্য অবস্থা বিরাজ করবে। তখন যে বলটা আমাদের সৃষ্টি হবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে সাম্য বল। আর অসাম্য বল হচ্ছে কি, যেমন এই একটা বস্তু, আমি যদি এই বস্তুটিকে 15 নিউটন বলে এদিক দিয়ে টানি আর 150 নিউটন বলে যদি এই সেট দিয়ে টানি, স্বাভাবিক বস্তুটি এখান থেকে এখানে চলে যাবে সবচেয়ে বেশি, কারণ এখানে আমার 15 নিউটন বলে থেকে 150 নিউটন বলটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এটিকে আমি বলতে পারি হচ্ছে অসাম্য বল, যেখানে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণও উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বলের উপর পরিচয় পর্ব। এরপরে আসো আমাদের ভরবেগ। ভরবেগ কি দেখো, ভরবেগ কথাটা দিয়েই কিন্তু আমরা সংজ্ঞাটা সুন্দর বুঝতে পারি। ভর ও বেগের গুণফলকে আমরা কি বলে থাকি? ভরবেগ বলে থাকি। অর্থাৎ ভরবেগ সমান সমান ভর ও বেগের গুণফল। আচ্ছা, ভরকে আমরা প্রকাশ করে থাকি কি দিয়ে? ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে একটি ভেক্টর রাশি, কারণ ভরবেগের একক বা ভরবেগের মানটা কিন্তু সবসময় বেগের মানের দিকেই থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ভরবেগ। এখন আসো বল ও ত্বরণের সম্পর্ক। বল ও ত্বরণের সম্পর্ক জানার আগে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটি একটু বলে নেওয়া ভালো। নিউটনের দ্বিতীয় সূত্রটি কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। কারণ নিউটনের দ্বিতীয় সূত্রটা থেকে কিন্তু আমরা মূলত বল ও ত্বরণের সম্পর্কটা পেয়ে থাকি। আর বল ও ত্বরণের সম্পর্ক নিয়ে সবচেয়ে যে সূত্রটা তোমরা জানো সেই সূত্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এফ সমান সমান এম এ। তোমরা বিভিন্ন ধরনের সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই বেশি ব্যবহার করে থাকবে, বা এই সূত্রটার প্রমাণও হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, যে কোনো একটা বস্তুকে ধরলাম এই বস্তুটির ভর এম, বস্তুটি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে চলে এই জায়গাটিতে চলে আসে। এই অবস্থায় বস্তুটির শেষ বেগ হচ্ছে ভি। তাহলে আমরা এখন এখান থেকে কি লিখতে পারি? বস্তুটির আদি ভরবেগ এম ইউ এবং শেষ ভরবেগ এম ভি। তাহলে এম ইউ হচ্ছে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ হচ্ছে আমাদের এম ভি। আচ্ছা, এখন আসো, যেহেতু আমাদের এখানে এম একই, ইউ এবং ভি আদিবেগ এবং শেষ বেগ, তাহলে এ হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি টি সময়ে আমাদের ভরবেগটা হবে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন মনে আসতে পারে, কেন এখানে আমি আগে ভি দিলাম, কেন আমি এখানে পরে ইউ দিলাম? কারণ আমাদের এখানে একটা বেগের পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে তাই আমাদের এখানে ত্বরণ হচ্ছে, তাই আমাদের এখানে আদি শেষ বেগটা হচ্ছে আমাদের শেষে হবে এবং আদি বেগটা হচ্ছে আমাদের পরে হবে। তাহলে এখন আমি একক সময়ে যদি কল্পনা করি, একক সময় হলে আমাদের কি হবে? এম ভি মাইনাস এম ইউ ইজ ইকুয়াল টু টি। এখান থেকে আমি এম কমন নিতে পারি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তোমরা সবাই জানো ভি মাইনাস ইউ বাই টি সমান সমান হচ্ছে এ। অর্থাৎ ত্বরণ কি? অসম বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে এইটার পরিবর্তে আমি কি বসাতে পারি? এম এ। এখন আসুন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম এ। এখন দেখো, এখানে এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠিয়ে এটার পরিবর্তে আমি যদি একটা ধ্রুবক নিয়ে আসি, যে ধ্রুবকটা হচ্ছে কি আমাদের কে। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে। এখন দেখো, এফ যদি আমি ধরি 1 নিউটন, এম যদি আমি ধরি হচ্ছে 1 কেজি,
এবং এ সমান সমান আমি ধরি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে প্রত্যেকটার মান কিন্তু আমার 1 হলে এখানে কে ইজ ইকুয়াল টু আমাদের কি হবে 1 হবে। অর্থাৎ আমি ফাইনালি এরপরে লিখতে পারি F সমান সমান 1 নিউটন, M সমান সমান 1 কেজি এবং A সমান সমান 1 পার মিটার স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি K সমান সমান 1, অর্থাৎ সুতরাং F সমান সমান ma, অর্থাৎ বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এটি হচ্ছে আমাদের বল ও ত্বরণের সম্পর্ক বিষয়ক সূত্র। তাহলে আমরা আজকের এই আলোচনাগুলো খুব সুন্দর করে বুঝতে পারলাম। আশা করি তোমরা এই আলোচনার ভিত্তিতে তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো খুব সুন্দর করে একটু অঙ্কগুলো বা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, বাসায় থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।